হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আমরা বৃত্তীয় গতির যে থিওরি পোর্শন সেগুলো শেষ করে ফেলেছি। আমরা পুরোটা মানে যা যা আছে বৃত্তীয় গতির মধ্যে পুরো কৌণিক সরণ থেকে শুরু করে কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, তারপরে অভিকেন্দ্র ত্বরণ, অভিকেন্দ্র বল এবং শেষে লাস্ট ক্লাসে আমরা পড়েছি অপকেন্দ্র বল। এবং আশা করি তোমরা পুরোটাই বুঝতে পেরেছো। এবং সাথে সাথে আমি কিছু এক্সাম্পলও অঙ্ক মানে গাণিতিক উদাহরণ সেগুলো করিয়ে দিয়েছি, তোমরা সেগুলো দেখবে, সেগুলোও কিন্তু পরীক্ষাতে বিভিন্ন আসে। আজকে আমরা আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের এই চ্যাপ্টার থেকে বিভিন্ন পরীক্ষাতে দিতে পারে, তোমাদের বোর্ডের পরীক্ষাতে দিতে পারে বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতেও দিতে পারে। তো সেইগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো শুরু করা যাক। তো শুরু করার আগে আমি কয়েকটা জিনিস বলবো যেগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে, মানে এই চ্যাপ্টার থেকে যেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস সেগুলো খুব ভালো করে তোমরা মাথায় রাখবে। প্রথমত হচ্ছে যে কী কী ফর্মুলা বা কী কী মানে নোটস যেগুলো তোমাদের মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে ডিগ্রির সাথে রেডিয়ানের সম্পর্ক কী, এটা যদি তোমরা এমনি ডাইরেক্ট করতে পারবে, বাট মনে রাখার জন্য এটা মনে রাখবে যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। যদি রেডিয়ান চাই তাহলে 180/π ডিগ্রি, আর যদি 1 ডিগ্রি চাই তাহলে π/180 রেডিয়ান। ঠিক আছে। অতিক্রান্ত দূরত্ব, আর যখন একটা ধরো একটা বস্তু ঘুরছে তখন কতটা অতিক্রান্ত দূরত্ব এইভাবে মানে চাপ বরাবর পরিধি বরাবর কতটা দূরত্ব গেল, তার সাথে ওর কৌণিক সরণ মানে হচ্ছে যেটা অ্যাঙ্গেল করছে কেন্দ্রে, তার সাথে সম্পর্ক কি না অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে ব্যাসার্ধ গণিত কৌণিক সরণ। এটা খুব ভালো করে মনে রাখবে, কারণ পরীক্ষাতে এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে তাড়াতাড়ি করার জন্য। তারপর বলছে যে কৌণিক বেগ বলতে আমরা কী বুঝি, কৌণিক সরণ বাই সময়। আর আমরা কৌণিক বেগকে আমরা এভাবে লিখতে পারি যে d θ/dt। যদি d θ হয় খুব সামান্য একটা কৌণিক সরণ, আর dt সময়ে সেই পরিমাণ সরণ যদি হয় তাহলে পরে কৌণিক বেগ হচ্ছে ওমেগা সমান হচ্ছে d θ/dt। ওমেগা সমান d θ/dt, এটা খুব ইম্পর্টেন্ট। আবার আরপিএমের সাথে র্যাট পার সেকেন্ডের মানে সম্পর্ক কী সেটা আমি দেখিয়েছি যে র্যাট আরপিএম অন আরপিএম মানে কি, আরপিএম মানে রোটেশন পার মিনিট বা রেভলিউশন পার মিনিট। ঠিক আছে। তো সেখান থেকে তুমি সেটাকে কীভাবে র্যাট পার সেকেন্ডের সাথে তুলনা করবে সেটা হচ্ছে এটা একটা সিম্পল ফর্মুলা, যেটা মনে রাখলে সুবিধা হয়, বাট তোমরা ক্যালকুলেশন করে করতে পারো। তারপরে যেটা একটা ইম্পর্টেন্স সেটা হচ্ছে রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক। রৈখিক বেগ হচ্ছে ভি সমান হচ্ছে ওমেগা ইন্টু আর, তাহলে ভি সমান হচ্ছে ওমেগা গণিত আর, এটাও খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন সময় এটা পরীক্ষায় দেয় ভি সমান ওমেগা আর, তোমাকে করতে হবে। তো তোমাকে কৌণিক বেগ দেওয়া আছে রৈখিক বেগ বার করো, রৈখিক বেগ দেওয়া আছে কৌণিক বেগ বার করো, সেগুলোর ক্ষেত্রে খুব তাড়াতাড়ি তোমরা করতে পারবে। কৌণিক ত্বরণ মানে হচ্ছে কৌণিক বেগের পরিবর্তন বাই সময়। কৌণিক বেগের পরিবর্তন বাই সময়। রৈখিক ত্বরণের মান কত? রৈখিক ত্বরণের মান হচ্ছে যে বৃত্তাকার পথের ব্যাসার্ধ গণিত কৌণিক ত্বরণের মান। এটাও খুব ইম্পর্টেন্ট যে তুমি যদি রৈখিক ত্বরণের মান জানো আর ব্যাসার্ধ জানো তাহলে কৌণিক ত্বরণ হবে যা আলফা সমান হচ্ছে a/r বা এ সমান হচ্ছে আর গণিত আলফা, মানে ব্যাসার্ধ গণিত কৌণিক ত্বরণ। এবার যদি ভেক্টরে লেখো, যদি তুমি রৈখিক বেগ সমান হচ্ছে ওমেগা ক্রস আর, যেটা বলেছি ভেক্টর ভি সমান হচ্ছে ওমেগা ক্রস আর, আর একই রকমই ভেক্টর এ সমান হচ্ছে আলফা ক্রস আর। এবার স্মৃতিবিজ্ঞানে যেরকম আমরা একমাত্রিক গতিতে আমরা পড়েছিলাম যে সমস্ত সমীকরণগুলো, সেইগুলোই তোমাদের এখানে সমকৌণিক ত্বরণে যদি কোনো বস্তু যদি এভাবে বৃত্ত গতিতে আবর্তিত হয় তাহলে পরে তার ক্ষেত্রে ফর্মুলাগুলো মনে রাখবে যে ওমেগা টু সমান হচ্ছে ওমেগা 1 প্লাস আলফা টি, থিটা সমান হচ্ছে ওমেগা 1 টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার, ওমেগা 2 স্কোয়ার সমান হচ্ছে ওমেগা 1 স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। আর এখানে ওমেগা 1 হচ্ছে প্রাথমিক বেগ, ওমেগা টি হচ্ছে অন্তিম কৌণিক বেগ, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ, আর থিটা হচ্ছে কৌণিক সরণ। অভিকেন্দ্র ত্বরণ বা অভিলম্ব ত্বরণের মান হচ্ছে ওমেগা স্কোয়ার আর বা ভি স্কোয়ার বাই আর। আর অভিকেন্দ্র বলের মান হচ্ছে একটা এম গুণ করে দাও তাহলে এম ভি স্কোয়ার বাই আর বা এম ওমেগা স্কোয়ার আর। আর অপকেন্দ্র বল হচ্ছে অভিকেন্দ্র বলের সমান হয় কিন্তু বিপরীতমুখী, তো তার মানও কিন্তু একই হবে। তো এই জিনিসগুলো এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে মনে রাখতে হবে। এবার আমি কিছু অঙ্ক করব, যে কয়েকটা অঙ্ক আমরা দেখব যেগুলো তোমাদের পরীক্ষাতে মনে রাখতে হবে কম্পিটিটিভ পরীক্ষার জন্য স্পেশালি। ওকে, তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে যে কোনো খালের ওপর একটি সেতু আছে যার আকার 50 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তের চাপের মতো। তো একটি গাড়ি সর্বোচ্চ কত দ্রুতিতে চেয়েছে, কত দ্রুতিতে চললে সেতুর
উচ্চতম বিন্দুতে গাড়িটি ভূমি ত্যাগ না করে সেতু পার হতে পারবে। এবার এই কোশ্চেন করার আগে আমি দুটো জিনিস ব্যাখ্যা করব, যে সেতু কত রকমের হতে পারে। সেতু দুই রকমের হতে পারে। একটা দেখো, প্রথম ছবিটা দেখো, 1 নম্বর চিত্র, এটা 2 নম্বর চিত্র। 1 নম্বর চিত্রে দেখো সেতুকে বলছে সেতু হচ্ছে উত্তল সেতু, সেতু হচ্ছে উত্তল সেতু। আর 2 নম্বর চিত্রে দেখো সেতু হচ্ছে অবতল সেতু। তোমরা দেখতেই পাও যে সেতু দু রকমের হতে পারে, এরকম উত্তল হতে পারে, অবতল হতে পারে। এবার উত্তল ক্ষেত্রে কি হয় দেখো, যখনই আমি এটা আঁকছি যে এই রকম হচ্ছে সেতু আছে, তুমি একটা গাড়ি যাচ্ছে, ঠিক আছে, তাহলে দেখো যদি গাড়ির বেগ যদি খুব হয় তাহলে দেখো এইখানে গিয়ে তারপর কিন্তু গাড়ি কিন্তু লাফাতে পারে, তাই না? যদি মানে ভূমির সাথে মানে কি বলবো, সংস্পর্শে এভাবে না নামতেও পারে যদি বেগ খুব বেশি হয়ে যায়, ঠিক আছে। এবার এটা তো হলো একটা ব্যাপার। আর একটা ব্যাপার যেটা তুমি দেখো, যে যখন একটা গাড়ি এইভাবে থাকছে, ঠিক আছে, ধরো এইভাবে আমি গাড়িটা আঁকছি, এই হচ্ছে তোমার সেতু ধরো, আর এই হচ্ছে তোমার ধরো গাড়ি, ঠিক আছে, এই হচ্ছে তোমার গাড়ি। তাহলে এই গাড়ির ওপর কী কী বল প্রয়োগ হচ্ছে সেটা দেখো, কী কী বল প্রয়োগ হচ্ছে। তো আমি যদি বলগুলো ওকে, তাহলে ওর এমজি কাজ করছে এদিকে, ঠিক আছে, আর আর একটা প্রতিক্রিয়া বল থাকবে উপর দিকে, সেটা হচ্ছে ধরো এন বা এফ, ঠিক আছে, আমি ধরলাম এফ, যেটা হচ্ছে ওই সেতুটা ওই বস্তুর ওপর বা গাড়ির ওপর প্রয়োগ করছে উপরের দিকে, সেটা হচ্ছে তোমার প্রতিক্রিয়া বল। তাহলে এটা হচ্ছে গাড়ির ওজন, আর এটা হচ্ছে প্রতিক্রিয়া বল, এফ হচ্ছে প্রতিক্রিয়া বল, ঠিক আছে। এবার দেখো, আর গাড়িটা হচ্ছে এইদিকে যাচ্ছে, এইদিকে হচ্ছে ওর বেগ হচ্ছে ভি। তাহলে এবার গাড়িটা যেহেতু একটা এইভাবে বৃত্তাকার পথে যাচ্ছে, তার মানে কি আছে, একটা অভিকেন্দ্র ত্বরণ আছে। এই অভিকেন্দ্র ত্বরণ বা অভিকেন্দ্র বল আছে। এই অভিকেন্দ্র বল কোন দিকে কাজ করে? তো অবশ্যই এই দিকে কাজ করবে, নিচের দিকে। সেইটা হচ্ছে ধরো আমি কিছু একটা লিখলাম, যে ধরো সি, ঠিক আছে, ক্যাপিটাল সি, সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। তো সি হচ্ছে কাজ করছে নিচের দিকে। তাহলে তুমি বলো যে ও টোটাল কোন দিকে কাজ করবে, মানে সি এর মান কত হবে? সি এর মান হবে এই ক্ষেত্রে যে তোমার সব থেকে বেশি কত, এমজি, আর এফ হচ্ছে উপরের দিকে। তাহলে এমজি মাইনাস এফ, এই যে ভ্যালু লব্ধি বল, এই লব্ধি বলটা কী করবে, ওই অভিকেন্দ্র বলটা দেবে। তার মানে হচ্ছে সি সমান হচ্ছে এমজি মাইনাস এফ। তাহলে এমজি হচ্ছে ওর ওজন, আর এফ হচ্ছে প্রতিক্রিয়া বল। তাহলে এমজি মাইনাস এফ, এইটা তোমার হচ্ছে প্রতিক্রিয়া, মানে যেটা অভিকেন্দ্র বল বা অভিলম্ব বল বলছি, এটা হচ্ছে অভিকেন্দ্র বল সরবরাহ করবে। মানে যতটা ওজন এই প্রতিক্রিয়ার থেকে বেশি, ততটাই হচ্ছে অভিকেন্দ্র বল নিচের দিকে কাজ করবে। তার মানে হচ্ছে সি সমান হচ্ছে এমজি মাইনাস এফ, বোঝা গেল? সি সমান হচ্ছে এমজি মাইনাস এফ। এবার তোমার এই সি মানে হচ্ছে তোমার অভিকেন্দ্র বল, সেটা হচ্ছে এমবি স্কোয়ার বাই আর সমান হচ্ছে এমজি মাইনাস এফ। তাহলে এইটা হচ্ছে তোমার 1 নম্বরের ক্ষেত্রে আমি এটা করলাম, এইটা হচ্ছে ওর ফর্মুলা 1 নম্বরের ক্ষেত্রে। এবার 2 নম্বরের ক্ষেত্রে দেখো, 2 নম্বরের ক্ষেত্রে মানে হচ্ছে যখন সেতুটা হচ্ছে অবতল সেতু, তাহলে এটা হচ্ছে অবতলের ক্ষেত্রে। তাহলে অবতলের ক্ষেত্রে আমি যদি আবার আঁকি, তাহলে অবতলের ক্ষেত্রে এই হচ্ছে তোমার হচ্ছে সেতু, আর এর ওপরে একটা গাড়ি আছে, এই হচ্ছে তোমার গাড়ি। এবার এর উপর কী কী বল কাজ করছে? অবশ্যই উপর দিকে কাজ করবে একটা প্রতিক্রিয়া বল, সেটা হচ্ছে এফ, আর নিচের দিকে এটা হচ্ছে তোমার হচ্ছে এমজি। এবার এখানেও কিন্তু গাড়ি বৃত্তাকার পথে ঘুরছে, কিন্তু দেখো গাড়িটা ঘুরছে, এইটা হচ্ছে ওর বৃত্তপথ। মানে কি, অভিকেন্দ্র বল কোন দিকে কাজ করবে? তার কেন্দ্রের দিকে। তার কেন্দ্র তো এই দিকে আছে, তাই না? এই যে বৃত্ত, তার কেন্দ্র কোন দিকে থাকবে? উপরের দিকে থাকবে। তো তার জন্য অভিকেন্দ্র বল কাজ করবে কোন দিকে? উপরের দিকে। তার মানে সি কাজ করবে উপরের দিকে। আগেরটাই কিন্তু এইটা বৃত্তটা ছিল এইভাবে, তো তার কেন্দ্রবিন্দু এই নিচের দিকে হবে, তার জন্য অভিকেন্দ্র বল নিচের দিকে কাজ করছিল। আর এক্ষেত্রে অভিকেন্দ্র বল কোন দিকে কাজ করবে? তো অবশ্যই উপরের দিকে। বোঝা গেল ব্যাপারটা? এটাই কিন্তু আসল জিনিস। এবার দেখো, তার মানে এই সি এর মান কত হবে? সি এর মান হবে যে এফ বেশি, তার মানে তাহলে এফ মাইনাস এমজি যেটা হবে সেটাই হবে সি এর মান। তাহলে সি হবে এফ মাইনাস এমজি। তাহলে সি হচ্ছে তোমার হচ্ছে অভিকেন্দ্র বল, মানে এমবি স্কোয়ার বাই আর সমান হচ্ছে এফ মাইনাস এমজি। তো এই হচ্ছে তোমার দুটো ফর্মুলা, যদি তোমার সেতু যদি আলাদা হয়। একটা উত্তল সেতু হলে এটা হবে, এবার অবতল সেতু হলে এটা হবে। এটা হলো তোমার দুটো সেতুর ক্ষেত্রে কীভাবে আমরা করব। এবার যে কোশ্চেনটা দিয়েছে সেটা দেখো।
একটা সেতু আছে যার আকার এত মিটার ব্যাসার্ধের একটি বৃত্তের চাপের মতো, মানে উত্তল সেতু চাইছে, ঠিক আছে, বৃত্তের চাপের মতো মানে হচ্ছে উত্তল সেতু বলতে চাইছে, যার ব্যাসার্ধ হচ্ছে 50 মিটার। তাহলে উত্তল সেতুর ক্ষেত্রে আমি বলছি, তাহলে আমি জানি যে উত্তল সেতুর ক্ষেত্রে কী হয়, mv²/r সমান হচ্ছে mg - f, এটা হয় উত্তল সেতুর ক্ষেত্রে। এবার আমার কি দেওয়া আছে, r সমান হচ্ছে 50 মিটার, r সমান 50 মিটার, r সমান 50 মিটার দেওয়া আছে। এবার বলছে একটি গাড়ি সর্বোচ্চ কত দ্রুতিতে গেলে সেতুর উচ্চতম বিন্দুতে গাড়িটি ভূমি ত্যাগ না করে সেতু পার হতে পারবে, মানে কত ভেলোসিটি বা কত বেগ হতে পারে যার ফলে ও কিন্তু মানে ওই এই যে মানে সেতুর ওপর দিয়েই যাবে, সেতুর ওপর ওইটা লাফিয়ে যাবে না, ঠিক আছে। তো তুমি দেখো এই ফর্মুলা থেকে, এই যে ফর্মুলা লিখেছি এখানে দেখো ভি এর মান কত হতে পারে সব থেকে বেশি, ভি এর মান সব থেকে বেশি হতে পারে যখন মানে এই পার্টটায় যখন সব থেকে বেশি হবে, তার মানে কি এই দিকটা সব থেকে বেশি হবে, মানে কি যদি mg - f কখন বেশি হবে সব থেকে, যখন f0 হবে, f0 হবে তখন কি এটা হবে টোটাল ভ্যালু হবে mg, যদি f এর মান 1 হয় তাহলে কি কমে গেল না, টোটাল ভ্যালুটা কমে যাবে, তার মানে কি এই mg - f সব থেকে বেশি হবে যখন f = 0 হবে, তাই না। তার মানে হচ্ছে যখন f = 0 হবে তখন আমার mg - f সব থেকে বেশি হবে, মানে mv²/r সব থেকে বেশি হবে, আর সেটা হবে mg সমান হয়ে যাবে। তার মানে কি ম্যাক্সিমাম ভেলোসিটি বা সর্বোচ্চ দ্রুতির ক্ষেত্রে mvm²/r সমান হচ্ছে mg হবে। এবারে কেটে দাও, তাহলে vm² সমান হচ্ছে rg হবে, তাহলে vm সমান হবে √rg, এইটা হবে তোমার অ্যান্সার। এবার ধরো √rg, আর দেওয়া আছে তোমার হচ্ছে 50 মিটার, তাহলে √50 গণিত আর g সমান হচ্ছে কত দেওয়া আছে, g সমান হচ্ছে তোমার হচ্ছে 10, ধরো 10, ঠিক আছে, তাহলে 50 × 10 মানে হচ্ছে √500, এটাই হবে তোমার র্যাড পার সেকেন্ড, বিএম সমান হচ্ছে √500 র্যাড পার সেকেন্ড, তাহলে অ্যান্সার হবে এটাই। তো বোঝা গেল। এবার আসছি সেকেন্ড কোশ্চেন, বলছে m1 ও m2 ভরে দুটি বস্তু যথাক্রমে r1 ও r2 ব্যাসার্ধের বৃত্তপথে সমদ্রুতিতে পরিভ্রমণ করে। তাহলে m1 আর m2 দুটি ভর আছে, দুটো হচ্ছে r1 আর r2 ব্যাসার্ধের দুটি বৃত্তপথে ঘুরছে, তাহলে একটা হচ্ছে r1 ব্যাসার্ধ, মানে এটা ধরো r1 ধরলাম r1, আর একটা হচ্ছে এই, তো এই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে r2, দুটি ভর, এখানে হচ্ছে m1 আছে আর এই ক্ষেত্রে হচ্ছে m2 আছে। বৃত্ত দুটি সম্পূর্ণ করতে তাদের প্রত্যেকের একই সময় লাগে, মানে এক্ষেত্রে টি যা এক্ষেত্রেও টি তাই, তাহলে তাদের কৌণিক বেগের অনুপাত কত। এবার আমি কৌণিক বেগ মানে যে এটার ক্ষেত্রে যদি ω1 কৌণিক বেগ হয়, এটার ক্ষেত্রে ω2 কৌণিক বেগ হয়, তাহলে বলো ω2 কত হবে। তাহলে তুমি জানো ওমেগা সমান হচ্ছে 2π/t, তবে কিচ্ছু ভাবতে হবে না, ওমেগা সমান 2π/t মানে হচ্ছে 2π/t1 = 2π/t2, 2π তো কেটে গেল, মানে 1/t1 = 1/t2। এবার দেখো বলেই দিয়েছে যেদের প্রত্যেক মানে বৃত্ত দুটি সম্পূর্ণ করতে তাদের প্রত্যেকের একই সময় লাগে, মানে t1 = t2, মানে হচ্ছে এটা হবে 1:1, মানে ω/ω2 কত হবে, ω1/ω2 হবে 1, তাহলে অ্যান্সার হবে কত 1। তার মানে অঙ্কটা কিচ্ছু ছিল না, জাস্ট এটা তোমাকে জাস্ট m1 m2 r1 r2 এগুলো কোনো দরকারই নেই, জাস্ট একটা ফর্মুলা ω = 2π/t, তাহলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেল। এবার একটা খুব সুন্দর কোশ্চেন আছে, সেটা হচ্ছে একটা সিলিং ফ্যান সুইচ অন করার পর 3 সেকেন্ডে 10 বার পূর্ণ আবর্তন করে, 3 সেকেন্ডে 10 বার পূর্ণ আবর্তন করে, তাহলে প্রথম 3 সেকেন্ডে, তাহলে 3 সেকেন্ড তাহলে টাইম 3 সেকেন্ডে কতবার 10 বার আবর্তন করছে, 10 বার পূর্ণ আবর্তন, 10 বার মানে পূর্ণ আবর্তন, যখনই বলেছি পাক দেওয়া থাকবে তখন তুমি কী বার করবে, কৌণিক সরণ বার করবে, কৌণিক সরণ, যখনই কতবার পাক দেওয়া আছে কতবার মানে ওইটাই হচ্ছে তোমার কিন্তু কৌণিক সরণ। তাহলে একবার যদি পাক হয় তাহলে কৌণিক সরণ কত হয় 2π, এটা আমরা আগে বলেছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একবার পাক মানে 2π পরিমাণ কৌণিক সরণ, তাহলে 10 বার পাক মানে কি 10 গণিত 2π মানে হচ্ছে 20π হচ্ছে কৌণিক সরণ, কৌণিক সরণ মানে হচ্ছে থিটা, তাহলে থিটা হচ্ছে 20π দেওয়া আছে, টাইম দেওয়া আছে 3 সেকেন্ড, এই হলো ব্যাপার। এবার বলছে পরবর্তী 3 সেকেন্ডে যে সংখ্যক পূর্ণ আবর্তন হবে তা বার করো, ধরে নাও সমকৌণিক ত্বরণ, ঠিক আছে। তাহলে একটা সমকৌণিক ত্বরণ মানে আলফা হচ্ছে তোমার হচ্ছে ধ্রুবক, তাহলে তোমাকে এইগুলো হচ্ছে যেগুলো ছিল যে ওই স্মৃতিবিজ্ঞানের যে ফর্মুলা সেইগুলোই তোমাকে ব্যবহার করতে হবে।
তাহলে বলছে পরবর্তী 3 সেকেন্ড মানে আবার একটা পরের 3 সেকেন্ডে তোমাকে কী করতে হবে যে সংখ্যক পুনরাবর্তন, তাহলে কৌণিক সরণ কত হবে। তার মানে টি ইকাস টু প্রথম 3 সেকেন্ডে কৌণিক সরণ থিটা ইকাস টু এত, তাহলে T1 ইকাস টু 3 সেকেন্ডে থিটা 1 হচ্ছে এত, তাহলে T2 সমান এত হলে থিটা 2 কত। তাহলে থিটার সাথে টি এর সম্পর্ক আগে দেখি। থিটা সমান হচ্ছে ওমেগা 0 টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার, এই হচ্ছে তোমার থিটার সাথে। এখানে বলো কি তোমার চাই, একটা চাই আলফা চাই আর একটা ওমেগা 0 চাই, সেই জন্যই তোমার হচ্ছে দুটো কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। প্রথমত আমি আলফা বার করব। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো যে ফ্যান কিন্তু সুইচ অন করলো, যখন ফ্যান সুইচ অন করছে তখন ওমেগা 0 কত হবে, 0 হবে, কৌণিক বেগ থাকবে না। আর তখন আমাকে কি করতে হবে, এখানে বসে আমি আলফা দেখব, তাহলে তখন হচ্ছে থিটা কত, থিটা পেয়েছি আমি 20 পাই, আর টাইম হচ্ছে 3 সেকেন্ড, তাহলে আমি কি পাবো, আলফা পাবো। তাহলে আমি বসালাম, তাহলে 20 পাই সমান হচ্ছে ওমেগা 0 0 গণিত টি হচ্ছে 3 সেকেন্ড প্লাস হাফ ইন্টু আলফা গণিত টি স্কোয়ার, টি মানে হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার। তাহলে আমি কী পেলাম, তাহলে আলফা গণিত 9/2 সমান হচ্ছে 20 পাই, তার মানে আলফা সমান হচ্ছে 40 পাই/9, এইটা হচ্ছে তোমার কৌণিক ত্বরণ পেয়ে গেলে। তাহলে এইখানটা আমি আলফা পেয়ে গেলাম। এবার আমাকে বার করতে হবে কি, যে এবার পরবর্তী মুহূর্তে যখন পরবর্তী 3 সেকেন্ডে যে সংখ্যক পুনরাবর্তন হবে, এক্ষেত্রে একটা জিনিস তোমাকে বার করতে হবে যে প্রথম 3 সেকেন্ড ঘোরার পরে, মানে ধরো 3 সেকেন্ড ঘুরলো, তারপরে কিন্তু ওর ওমেগা 0 আর 0 হবে না, মানে তখন তারপরে 3 সেকেন্ড যখন আমি বার করতে বলছে তখন আমার ওমেগা 0টা আমাকে বার করে নিতে হবে। তার মানে কি, আমাকে এই মুহূর্তে যখন সুইচ অন করলাম তার 3 সেকেন্ড পরে ওমেগাটা বার করে নিতে হবে। তাহলে ওমেগা 2 কত হবে 3 সেকেন্ড পরে, সেটা আমাকে বার করতে হবে। তো সেটা বার করতে গেলে আমি কিছুই না, আলফা সমান জানি হচ্ছে ওমেগা 2 মাইনাস, বাট ওমেগা 1 ধরো, ওমেগা 1 মাইনাস ওমেগা 0/t, এটা আমরা জানি। তাহলে এক্ষেত্রে পাচ্ছি, তাহলে ওমেগা 1 সমান কি আলফা টি প্লাস ওমেগা 0, এটা তো একটা ফর্মুলা। তাহলে এটা জাস্ট বসিয়ে তাহলে ওমেগা 1 বার করে নাও, আলফা হচ্ছে দেওয়া আছে 40 পাই/9, টি দেওয়া আছে 3 সেকেন্ড প্লাস ওমেগা 0 তো 0, তার মানে হচ্ছে 3 3 9, তার মানে 40 পাই/3। এইটা হচ্ছে তোমার কৌণিক বেগ প্রথম 3 সেকেন্ড কমপ্লিট হওয়ার পরে, মানে T1 কমপ্লিট হওয়ার পরে ওর বেগ হলো ওমেগা হয়ে গেল, ওমেগা 1 হলো 40 পাই/3, আলফা দেওয়া আছে 40 পাই/9, বাস। আর এবার বলছে এরপরে এটা শেষ হলো টাইমটা, এরপরে আবার 3 সেকেন্ডে কত যাবে, মানে কি এবার হচ্ছে কত, এবার হচ্ছে ওর প্রাথমিক বেগ কত হয়ে যাবে, এই ওমেগা 1 ইকাস টু এটা, জাস্ট এটাই হচ্ছে তোমার এই, আবার সে একই ফর্মুলা ব্যবহার করবো, এই ওমেগা থিটা ইকাস টু এটাই, কিন্তু সেটাকে ওমেগা 0 না লিখে এবার ওমেগা 1 লিখবো, মানে হচ্ছে এবার হচ্ছে 3 সেকেন্ডের পরে যে বেগ সেটা হবে এবার প্রাথমিক বেগ, তারপরে 3 সেকেন্ডে বার করবো। তাহলে থিটা চেয়েছে, তাহলে ওমেগা 1 টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার, তাহলে ওমেগা 1 বসিয়ে দাও, ওমেগা 1 হচ্ছে 40 পাই/3, টাইম হচ্ছে কত 3 সেকেন্ড, হাফ আলফা দিয়েছে, আলফা হচ্ছে তোমার হচ্ছে 40 পাই/9, আর টাইম কি 3 সেকেন্ড, তাহলে 3 স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি বার করতে পারবে, 3 3 কেটে গেল, 40 পাই প্লাস হাফ ইন্টু, এখানে দেখো 3 স্কোয়ার মানে 9, এটাও 9 মানে কেটে যাবে, তার মানে হচ্ছে 40 পাই, তার মানে হচ্ছে 40 পাই প্লাস হচ্ছে দেখো এটা হবে 20 পাই, তাহলে 20 পাই মানে হচ্ছে পেলাম 60 পাই। তাহলে 60 পাই আমি কি বলেছি, 1 পাক মানে হচ্ছে 2 পাই, তাহলে 2 পাই মানে হচ্ছে 1 পাক, তাহলে এটাকে লিখতে পারি 30 গণিত 2 পাই, তাহলে 2 পাই মানে 1 পাক হলে এটা হবে 30 পাক, মানে 30 পাক। তাহলে দেখো কোশ্চেন দিয়েছে যে পরবর্তী 3 সেকেন্ডে যে সংখ্যক পূর্ণ অবতন হবে তা হলো 30, কত পাক হবে 30 পাক, সেটা হবে অ্যান্সার। বোঝা গেল? এটা খুব সুন্দর কোশ্চেন, কিন্তু এটা একটু বুঝতে হবে, ঠিক আছে। এবার বলছে রাস্তা ও চাকার ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.6, তাহলে মিউ দেওয়া আছে 0.6। এবার বলছে গাড়ির সর্বোচ্চ কত বেগে এত 150 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাঁক নিরাপদে অতিক্রম করতে পারবে। তাহলে এটা আমরা পড়েছিলাম যখন বৃত্তপথে এইভাবে একটা গাড়ি যায়, যখন ব্যাংকিং নেই এবং একটা গাড়ি যাচ্ছে, তখন অভিকেন্দ্র বল কাজ করে এইদিকে, তাহলে অভিকেন্দ্র বল কাজ করছে। এই অভিকেন্দ্র বলের মান কত হয়, যেটা ঘর্ষণ বল কাজ করে, ঘর্ষণ বল, এটা মনে রাখবে। তাহলে অভিকেন্দ্র বলের মান কত, mv²/r, ঘর্ষণ বল কত, μ mg।
তাহলে তুমি পেয়ে যাবে কেটে গেল, তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে মিউ আর জি, ভি স্কোয়ার সমান মিউ আর জি। তাহলে বলছে সর্বোচ্চ কত বেগ, তাহলে এটাই হচ্ছে ভি তোমাকে বার করতে হবে। আর দেওয়া আছে তোমার হচ্ছে 150 মিটার, আর জি ধরে নাও কোনো একটা ধরো 10 ধরে নাও, ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ডের স্কোয়ার। তাহলে পরে এখানে মিউ সমান 0.6, আর সমান হচ্ছে 150 মিটার, জি সমান হচ্ছে 10। তাহলে দেখো এখানে তুমি 15×6 90, তুমি পেয়ে যাবে 900। তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে 900, তার মানে ভি সমান কত হবে, ভি সমান হবে 30 মিটার পার সেকেন্ড। তাহলে ভি হবে 30 মিটার পার সেকেন্ড, এটাই চেয়েছে 30 মিটার পার সেকেন্ড। তাহলে অপশান সি হচ্ছে অ্যান্সার। এবার আসছি আর একটা কোশ্চেন, যে একটি বস্তু কোনো বৃত্তাকার পথে এমনভাবে ঘুরছে যাতে তার কৌণিক বেগ কৌণিক সরণের সমানুপাতিক হয়। কৌণিক বেগ মানে কি, ওমেগা, কৌণিক সরণ মানে থিটা, তার মানে কি ওমেগা প্রপোর্শনাল টু থিটা, এটা বলেছে। তাহলে কৌণিক বেগ কৌণিক সরণের সমানুপাতিক হয়, তাহলে ওমেগা প্রপোর্শনাল টু থিটা। তার মানে আমি ধরে নিলাম যে ওমেগা সমান হচ্ছে ধরো একটা কে গণিত থিটা, কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, ওমেগা সমান হচ্ছে কে থিটা, এটা তোমার দেওয়া আছে। এবার বলছে বস্তুটি যদি দ্বিতীয় পাক ঘুরতে এত সময় নেয় তাহলে প্রথম পাকের শেষে তার কৌণিক বেগ কত ছিল। এক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে যে এই ওমেগাকে লিখতে হবে ডি থিটা বাই ডিটি, এটাই ট্রিক, সমান হচ্ছে কে থিটা। এবার আমি লিখতে পারি ডি থিটা বাই থিটাটাকে এদিকে নিয়ে এলাম আর ডিটি এদিকে নিয়ে এলাম ডিটি। এবার আমাকে কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, মানে থিটা আমাকে কী করতে হবে, থিটা বার করতে হবে একটা, থিটার সাথে সময় বার করব, তো তারপরে আমি থিটা জানলে ওমেগা বার করে দিতে হবে। তার তোমাকে ওমেগা চেয়েছে, তো ওমেগা বার করতে গেলে থিটা জানতে হবে, থিটা জানতে গেলে এই ইকুয়েশান থেকে তোমাকে থিটা বার করতে হবে এবং সময়ের সাথে তোমাকে থিটা বার করতে হবে। তো দেখো ইন্টিগ্রেশন যদি করি তাহলে দুই দিকে যদি ইন্টিগ্রেশন নেই, এবং দেখো বলছে যদি বস্তুটি যদি দ্বিতীয় পাক ঘুরতে 2 সেকেন্ড, মানে এক পাক ঘুরেছে তারপরে আবার এক পাক ঘুরেছে, মানে প্রথম পাক তারপরে দ্বিতীয় পাক, এই হচ্ছে দুবার পাক ঘুরেছে, ঠিক আছে। এই দ্বিতীয় পাক ঘুরতে 2 সেকেন্ড, এই দ্বিতীয় পাক ঘুরতে কত সময় লাগে, টি গাস্ট হচ্ছে 2 সেকেন্ড লাগে। আর প্রথম পাকের শেষে তার কৌণিক বেগ কত ছিল, তাহলে আমি ধরে নিলাম তাহলে প্রথম পাকের শেষে কৌণিক সরণ কত হয়, এক পাক ঘুরলে কৌণিক সরণ মানে থিটা হয় 2π, মানে থিটা 1 সমান 2π হয়। আর দ্বিতীয় পাকের শেষে থিটা 2 কত হয়, 4π হয়ে যাবে, দুবার ঘুরলে হচ্ছে 4π। টাইম হচ্ছে এর ক্ষেত্রে টাইম লাগে 2 সেকেন্ড, মানে দ্বিতীয়বার ঘুরতে, মানে দ্বিতীয় নম্বরটা ঘুরতে 2 সেকেন্ড টাইম লাগে। তোমাকে বলে দেওয়া হয়নি যে প্রথম পাক ঘুরতে কত সময় লাগে, তার আমি ধরে নেব যে প্রথম পাক ঘুরতে আমার কোনো সময় লাগেনি, ধরো মানে যত সময় লাগো আমি সেটা জানি না, ঠিক আছে। তো ধরো t=0 সেকেন্ডে কী হলো, যে দ্বিতীয় পাক শুরু হলো, ঠিক আছে, দ্বিতীয় পাক শুরু হলো। তার আগে যাই হোক না কেন আমি ধরবো যে দ্বিতীয় পাক যখন শুরু হচ্ছে তখন হচ্ছে t=0 সেকেন্ড, তাহলে দ্বিতীয় পাক শুরু হচ্ছে। আর t=2 সেকেন্ডে কী হলো, দ্বিতীয় পাক শেষ হলো, তাহলে t=0 সেকেন্ডে দ্বিতীয় পাক শুরু হলো, t=2 সেকেন্ডে দ্বিতীয় পাক শেষ হলো। আর দ্বিতীয় পাক শুরুর ক্ষেত্রে θ1 কত ছিল, যে শুরুর আগে কত সরণ হয়েছিল 2π, এটা আমরা জানি। আর θ2 হচ্ছে দ্বিতীয় পাক শেষে কত কৌণিক সরণ, সেটা হচ্ছে 4π। তাহলে এই ইন্টিগ্রেশনে কী বসাবো, t=0 থেকে t=2তে যাবে, আর θ1 হচ্ছে 2π থেকে এটা যাবে 4π। এইভাবে তোমাকে করতে হবে ইন্টিগ্রেশনটা। এবার যদি আমি করি তাহলে দেখো d3/d3 ইন্টিগ্রেশন করলে হয় ln থিটা, আর এটা মান বসাতে 2π থেকে 4π, আর কে থাকলো, আর dt থেকে dt-কে ইন্টিগ্রেশন করলে হয় t, তাহলে t-কে তাহলে 0 to t। এটা যদি বসাও ln থিটা যদি বসাও তাহলে ln থিটাকে প্রথমে বসাতে হবে 4π, তারপরে মাইনাস, তারপরে ln 2π, তাহলে এটা হচ্ছে সমান হচ্ছে kt, কে হচ্ছে t, প্রথমে t এর জায়গায় 2 বসাবো, মাইনাস t এর জায়গায় 0 বসাবো, এই তার মানে পেলাম ln, এবার ln 4π মানে মাইনাস ln 2π মানে ln 4π/2π সমান হচ্ছে k গণিত 2 - 0 2k। তার মানে আমি কে পেলাম কত, কে পেলাম আমি ln, এটা 2 পেয়ে যাবে ln 2/2, কারণ এইদিকে 2 ছিল, তাহলে কে সমান হচ্ছে ln 2/2। এবার বলছে যে প্রথম পাকের শেষে কৌণিক বেগ কত ছিল, তার মানে ওমেগা চাইছে, ওমেগা সমান তো কে থিটা আমি জানি, তাহলে ওমেগা সমান কে থিটা আমি বলেছিলাম, তাহলে কে এর মান পেয়ে গেলাম, তাহলে ওমেগা সমান হচ্ছে কে এর মান হচ্ছে ln 2/2 গণিত থিটা। তাহলে প্রথম পাকের শেষে থিটা কত, থিটা হচ্ছে θ1 মানে 2π, তাহলে প্রথম পাকের সাথে কৌণিক বেগ কত হবে, ln 2/2 গণিত 2π, মানে 2 কেটে গেল পাই, তাহলে পাই ln 2।
তাহলে প্রথম পাকের শেষে কৌণিক বেগ হবে পাই ln2। দেখো অপশান আছে কি না, ln2 না, ওকে অপশান ডি হচ্ছে পাই ln2, তাহলে অ্যান্সার হবে পাই ln2। বোঝা গেল? তো এইভাবে ইন্টিগ্রেশনের সাহায্য নিয়ে এই অঙ্কটা করতে হতো। ওকে, লাস্ট কোশ্চেন এবং খুব ইন্টারেস্টিং কোশ্চেন, সেটা হচ্ছে এবং পরীক্ষাতে বিভিন্ন পরীক্ষাতে এসছে, এটা হচ্ছে নিটে তো এসছেই, প্লাস হচ্ছে আরও অনেক পরীক্ষাতেও এই কোশ্চেনটা এসছে এবং খুব ভালো একটা কোশ্চেন যেটা তোমাদেরকে জানতে হবে এবং খুব সহজ কোশ্চেন। বলছে 1 মিটার ব্যাসার্ধের একটি ফাঁপা চোঙাকৃতির ড্রাম, একটা ড্রাম দেওয়া আছে চোঙাকৃতি। চোঙ মানে কি? চোঙ মানে হচ্ছে সিলিন্ডার টাইপ, তো এই হচ্ছে তোমার ড্রাম, ঠিক আছে? তো কি হয়েছে না, এই ড্রামটা কি করছে, নিজের উল্লম্ব অক্ষের সাপেক্ষে ঘুরছে। উল্লম্ব অক্ষ মানে কি? উল্লম্ব অক্ষ মানে হচ্ছে এইটা, এই হচ্ছে তার অক্ষ, তার সাপেক্ষে কী হচ্ছে, এটা হচ্ছে ঘুরছে, ধরো ওমেগা কৌণিক বেগে ঘুরছে, মানে নিজের সাপেক্ষেই নিজের দিকে ঘুরছে, ঠিক আছে? এবার বলছে যে 1 মিটার ব্যাসার্ধের ফাঁপা, মানে হচ্ছে 1 মিটার, মানে হচ্ছে এর ব্যাসার্ধ এইটুকু যদি হয়, এটা হচ্ছে আর, তাহলে আর দেওয়া আছে 1 মিটার, ঠিক আছে? এবার বলছে ড্রামের ভিতরের দেওয়ালে 10 কেজি ভরের একটি ব্লক আটকে আছে। তাহলে ভিতরের দেওয়াল মানে হচ্ছে ড্রাম তো ফাঁকা, তো এইখানে ধরো একটা বস্তু আছে, ঠিক আছে? ওকে, আমি আটটা কেটে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এই তোমার হচ্ছে ঘূর্ণাক্ষ, এই যে ধরো এইখানে একটা বস্তু রাখা আছে, ঠিক আছে? এই হচ্ছে তোমার বস্তু। এবার বলছে যেহেতু বস্তু এই চোঙটা ঘুরছে, সেহেতু বস্তুটা পড়ছে না, তো একটা আটকে আছে, তো বস্তুটার ভর হচ্ছে এম দেওয়া আছে, এম দেওয়া আছে তোমার হচ্ছে 10 কেজি। ড্রামের ভিতরের দেওয়াল ও ব্লকের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউ দেওয়া আছে পয়েন্ট, মানে এই যে বস্তুটা আটকে আছে, তো এখানে একটা ঘর্ষণ বল কাজ করছে, তার ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.1। যখন ড্রামটি তার নিজ অক্ষের সাপেক্ষে আবর্তন হতো, তখন ব্লকটিকে স্থির রাখতে ড্রামের প্রয়োজনীয় ন্যূনতম কৌণিক বেগ বার করো। মানে এই যে ওমেগা দিয়ে ঘুরছে, তাহলে ওমেগার মান কত, যাতে এই বস্তুটা না পড়ে। তাহলে এখানে কি কি বল কাজ করছে এই বস্তুটার উপর, দেখো ওই বস্তুটা এইভাবে মানে আছে, তাহলে এমজি কাজ করছে নিচের দিকে। আর যেহেতু মানে এই যে একটা এইভাবে একটা চোঙটা আছে, তার উপরে বস্তু আছে, তো অবশ্যই প্রতিক্রিয়া কোন দিকে হবে, অবশ্যই এই দিকে হবে, তো প্রতিক্রিয়া কাজ করছে এইদিকে, যেটা যেহেতু এন। আর যেহেতু এমজিটা নিচের দিকে কাজ করছে, তো ও যেতে চাইবে নিচের দিকে বস্তুটা, তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করে, অবশ্যই উপর দিকে কাজ করছে, এটা হচ্ছে তোমার এফ, আর এফ সমান হচ্ছে মিউ গণিত এন। তার মানে বস্তু কখন পড়বে না হচ্ছে যখন হচ্ছে এফ সমান এমজি হবে, মানে হচ্ছে মিউ এন সমান হচ্ছে এমজি হবে, ঠিক আছে? মিউ এন সমান এমজি হবে। এবার তোমাকে এন চাই, ঠিক আছে? এবার দেখো যখন এটা ঘুরছে, এটা ওমেগা কৌণিক বেগে ঘুরছে, মানে বস্তুটাও তো ঘুরছে, তাই না? তাহলে অভিকেন্দ্র বল কত হবে, অভিকেন্দ্র বল কত হবে, এম ওমেগা স্কোয়ার আর। এই ওমেগা স্কোয়ার আর কার সাথে সমান হবে, এই যে এন প্রতিক্রিয়া বল, সেই প্রতিক্রিয়া বলে কিন্তু এই অভিকেন্দ্র বলটা যোগাবে। তো সেই জন্য এই এন হবে এন ইকুয়ালস টু হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর, মানে যে প্রতিক্রিয়া বল সেটাই কিন্তু একে বৃত্তপথে চালনা করবে, তার জন্য এন ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার আর। এবার তুমি যদি বসিয়ে দাও, তুমি আরামসে করতে পারবে যে তাহলে মিউ এন সমান আমরা বলেছি এমজি, তাহলে এনের জায়গায় লিখলাম এমইউ গণিত এম ওমেগা স্কোয়ার আর সমান হচ্ছে এমজি। তাহলে দেখো এম দুই দিকে কেটে গেল, তাহলে তুমি পেয়ে গেলে ওমেগা স্কোয়ার সমান হচ্ছে জি বাই মিউ আর, তাহলে ওমেগা পেয়ে গেলে √জি বাই মিউ গণিত আর। এই হচ্ছে তোমার ফর্মুলা। এবার কী কী দেওয়া আছে, জি ধরো 10 ধরে নাও, জি হচ্ছে 10 মিটার পার সেকেন্ডের স্কোয়ার, মিউ দেওয়া আছে 0.1, আর দেওয়া আছে দেখো 1 মিটার, তাহলে 1 মিটার হচ্ছে ব্যাসার্ধ। তাহলে তুমি ওমেগা মানে কৌণিক বেগ কত হতে হবে যাতে বস্তুটা না পড়ে, সেটা হচ্ছে √জি হচ্ছে 10, মিউ হচ্ছে 0.1, আর এটা হচ্ছে 1। তাহলে এই ক্ষেত্রে তুমি পাবে √10/0.1, তার মানে হচ্ছে তুমি পাচ্ছ √10 গণিত এটা 0.1কে উপরে নিয়ে গেলে 10 হয়ে যাবে, তাহলে তার হচ্ছে 10 র্যাড পার সেকেন্ড। তাহলে অ্যান্সার হবে 10 র্যাড পার সেকেন্ড। দেখো অবশ্যই অপশান সি হচ্ছে 10 র্যাড পার সেকেন্ড। তো এইভাবে এই অঙ্কটা করতে হবে, এটা কিন্তু খুব ইজি কোশ্চেন, জাস্ট তোমাকে যে অভিকেন্দ্র বলটা দেখতে হবে, আর তোমাকে এই ঘর্ষণ বলের সাথে ওর যে বস্তুর ওজন সেটা সমান করতে হবে, তাহলে যাতে বস্তুটা পড়বে না, ব্যাস এখান থেকে তুমি ইকুয়েট করেই তুমি পেয়ে যাবে। বোঝা গেল? এই হচ্ছে তোমাদের চ্যাপ্টারের অঙ্ক, মোটামুটি যেগুলো পরীক্ষাতে কম্পিটিটিভ পরীক্ষাতে আসে সেগুলো আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং
যদি কোনো কনফিউশন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, নাম্বার তো দেওয়াই আছে। এবং আর এই চ্যাপ্টারটা বৃত্তীয় গতি চ্যাপ্টারটা শেষ হলো, এবং পরের দিন থেকে তোমাদের যে নতুন চ্যাপ্টার শুরু হবে সেটা হচ্ছে কার্য ক্ষমতা এবং শক্তি। তো চলো আজকের মতো এতটাই। ওকে, থ্যাংক ইউ।